অপর্ণা দেবীর দিদি মলিনা দেবী তার বাড়িতে আসেন। দুই বোনে বসে বসে গল্প করছিলেন। এমন সময় মলিনা দেবী বলেন, অপর্ণা, তোর ভাগ্য খুবই ভালো। তোর তিনটে ছেলে, একসঙ্গে 3 বৌমা 3 থালা ভাত দেবে খেতে। তোর তো সুখের দিন আসতে চলেছে রে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। উপরওয়ালা আমাকে একসঙ্গে 3 বউ দেখার সুখ দিয়েছে। আমার বুড়ো বয়স তো খুব আরামেই কাটবে। একজন সেবা করবে, একজন খাবার দেবে, আর একজন ছোটখাটো ফরমাইশ শুনবে। বুড়ো বয়সে আমার আর কি চাই বলো? এইবারে ছেলেদের বিয়ে দিয়ে দে। শুনেছি তো ভালো ভালো সম্বন্ধ আসছে। শুধু শুধু দেরি করছিস কেন তুই? বড় ছেলের বিয়ে এই মাসের ভেতরেই দিয়ে দেব। বৌমা খোঁজা হয়ে গেছে, আর বাকি দুটো কিছুদিন পর দেব। 1 মাসের মধ্যেই অপর্ণা দেবীর বড় ছেলের বিয়ে হয়ে যায়। তারপর বছর 2 মধ্যে বাকি দুটো ছেলেরও বিয়ে দিয়ে দেন। কিন্তু 3 বৌমা বাড়িতে আসার পর অপর্ণা দেবী সুখে শান্তিতে 3 থালা ভাত খাওয়া তো দূরের কথা, 1 থালা ভাত জোটাতেই হিমশিম খেয়ে যাচ্ছিলেন। কারণ তার বাড়িটা একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছিল। সকালবেলা উঠে অপর্ণা দেবী তার 3 বৌমাকে ডাক দেন। তুলি, রুমা, পিয়া, তোমরা কোথায়? প্রত্যেকদিন সকালে আমি ডেকে না তুললে কি তোমাদের ঘুম ভাঙে না? 8টা বেজে গেছে। কখন চা দেবে আর কখন জল খাবার? কি হলো মা, আপনি সকাল সকাল এখানে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? আপনি জানেন না আমি কত রাতে ঘুমিয়েছি? ওরা তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর সকালের চাটা আপনি ওদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন না? সবটাই আমাকে করতে হবে? আরে বাবা, আমি সবাইকে একসঙ্গেই তো ডাকছিলাম। সবাইকে যখন ডাকছিলেন তখন মাঝখান থেকে দাঁড়িয়ে চিৎকার করতে পারতেন। আমার দরজার সামনে এসে চিৎকার করার কি আছে? আর আপনার বাকি 2 মা, তারা তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। দেখুন, আপনি সারা জীবন আমাকে নিজের ইশারাতে নাচিয়েছেন, আর এখন ছোট 2 বৌমাকে তো কুটি নাড়াতেও বলেন না। এমন সময় রুমা সেখানে আসে আর বলে, দিদি, এইসব কেন বলছো তুমি? আমরা দুজনে কি কিছু করি না? আর যেদিন থেকে বিয়ে হয়ে এসেছে প্রত্যেকদিন সকালে তো আমিই মাকে চা করে দিই। মা, আপনি নিজে বলুন তো, সকালে চাটা আপনাকে কে দেয়? আর তুমি বলছো তুমি মায়ের ইশারাতে নেচেছো? তোমায় তো দেখে মনেই হয় না যে তুমি কারোর ইশারাতে নাচার পাত্রী। খুব বড় বড় কথা বলতে শিখেছিস না তুই? প্রথম প্রথম দেখে তো মনে হতো একদম ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। এখন তো দেখছি ধান দিলেই খই ফুটে যাবে। আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনছিলিস না? দেখো দিদি, তুমি এভাবে চিৎকার করে কথা বললে না আর আড়ালে দাঁড়িয়ে শোনার কোনো প্রয়োজন হয় না। তোমার চিৎকার শুনে মরা মানুষও জেগে উঠবে। গলা নাই তো যেন একটা ফাটা বাঁশ। এই, মুখ সামলা কথা বলবি বলে দিচ্ছি। বয়স আর সম্মানে আমি তোর থেকে অনেক বড়। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটাই তো তোর নেই দেখছি। সেরকমই যদি ধরি তাহলে মা তো তোমার থেকে অনেক বয়সে বড় দিদি, আর সম্মানেও তোমার মায়ের মতোই। তাহলে তুমি মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো সেটা কোনোদিন লক্ষ্য করে দেখেছো? আগে নিজের দিকটা দেখো, তারপর অন্যজনকে জ্ঞান দিতে আসবে। এভাবেই সকাল সকাল 2 বউয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এটাই অপর্ণা দেবীর বাড়ির প্রত্যেক দিনের রুটিন ছিল। কোনো না কোনো বউ অন্য কোনো বউয়ের সঙ্গে রোজ ঝামেলা বাঁধাতো। অপর্ণা দেবী এসবে খুব বিরক্ত হয়ে উঠেছিলেন। আরে দয়া করে চুপ করো তোমরা। তোমাদের কাউকে আমার জন্য কিছু করতে হবে না। আমার চা আমি নিজেই করে খেয়ে নেব। এবার তোমরা নিজেরা যাও আর নিজেদের স্বামীদের টিফিনগুলো অন্তত প্যাক করে দাও, না হলে আমার মতো আমার ছেলেগুলোও না খেয়ে কাটাবে। এভাবেই তিনি 2 বউয়ের ঝামেলা খানিকক্ষণের জন্য মিটিয়ে দেন। এরপর যে যার স্বামীর জন্য টিফিন প্যাক করে দেয়। অপর্ণা দেবী নিজের খাবার তৈরি করে খেতে বসেন। সন্ধ্যাবেলা অপর্ণা দেবীর ছোট ছেলে দীপেন বাড়ি ফিরে আসে। তখন প্রিয়া তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে, শোনো না, আজকে না আমি একটা ভালো মোবাইল দেখেছি। তুমি প্লিজ আমায় কিছু টাকা দাও তো, আমি ডাউন পেমেন্ট করে ওটা নিয়ে নেব। আর মাসে মাসে ইএমআইটা খুবই কম, তোমার ইএমআই দিতে কোনো সমস্যা হবে না। প্রিয়া, তোমার মাথা খারাপ নাকি? আরে আমি তো তোমাকে 6 মাস আগে নতুন মোবাইল কিনে দিয়েছিলাম। 6 মাসের মধ্যে কি মোবাইল পুরাতন হয়ে যায় নাকি? তুমি কি পাগল? আবার নতুন মোবাইল কিনবো বলছো যে? দেখলে তো, আমি তোমাকে কিছু কিনে দেওয়ার কথা বললেই তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো। আমি তোমার কাছে একটা মোবাইল চাইছি, তাও তুমি আমার সঙ্গে ঝগড়া করছো। আরে 10,000 টাকা ডাউন পেমেন্ট করে দিলেই তো মাসে মাসে খুব কম ইএমআই এ ফোনটা পেয়ে যাবো। আর এই অফারটা মাত্র 3 দিন থাকবে। 3 দিনই থাক বা 3 মিনিটও থাক, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দিতে পারবো না। তুমি কি ভাবছো আমার টাকার গাছ বসানো আছে নাকি? যখন যা চাইবে তখন তাই পেয়ে যাবে। তোমার মতো কিপটে না এই বাড়িতে দুটো নেই। আরে দাদাদেরকে দেখো, বড় বৌদি নতুন আইফোন নিয়ে ঘুরছে, সবাইকে দেখাচ্ছে আর 10 বার ফটো তুলছে। ও আচ্ছা, সমস্যাটা তাহলে এখানে। আরে বৌদির ফোন খারাপ হয়ে গেছে সেই জন্য বৌদি ফোন কিনবে? তোমার তো নতুন ফোন, তুমি কেন আবার ফোন কিনবে? এসবগুলো কিন্তু একেবারে ভালো না। এভাবে চললে কিন্তু সংসারে উন্নতি হবে না, বুঝলে?
দীপেন এভাবে প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়া তো এত সহজে বোঝার মেয়ে ছিল না। সে সারা দিন রাত জেদ করে এবং নতুন মোবাইল কিনে নেয়। তারা তিন যা এরকমই ছিল, একে অপরের শাড়ি, গয়না, মোবাইল এসব নিয়ে তারা কম্পিটিশন করত। এছাড়াও তারা অল্প কিছু হলেই একে অপরের সঙ্গে ঝগড়া করতে নেমে পড়ত, কে কার থেকে ভালো জিনিস কিনতে পারে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমা দেখে তার ঘরের সামনে কিছু নোংরা পড়ে আছে। তখন সে চিৎকার করে তার শাশুড়িকে ডাকে, মা দেখুন, প্রিয়া নিজের রুমে ঝাঁটা দিয়ে আমার ঘরের সামনে সব নোংরা ফেলে দিয়ে গেছে। এসব কি বলুন তো? আমি আর কতদিন এগুলোকে সহ্য করবো শুনি? এবার আমি ঝগড়া করলে তখন সবাই বলবে যে আমি ঝগড়ুটে। আমি কি আর স্বাদ এরকম চিৎকার চেঁচামেচি করি? এসব কাণ্ড কারখানা দেখলে কার মাথা গরম হবে না শুনি? আপনি বলুন তো। দিদি, তুমি কিভাবে আমাকে এসব বলছো? তুমি দেখেছো যে আমি তোমার রুমের সামনে নোংরা ফেলেছি? না দেখে এসব দোষ একদম দেবে না বলে দিচ্ছি। এই শোনো, আমি শুধু শুধু তোমাকে দোষ দিচ্ছি না, যেটা তোমার স্বভাব সেটাই আমি বলছি। সারাদিন তো নিজের ঘর আর নিজের মুখ পরিষ্কার করো, বাকি চারিদিকে যা নোংরা করে রাখো তা তো আর বলার নয়। আরে বাবা, তোমরা এত ঝামেলা করছো কেন? এত বড় বাড়িতে এত লোকজন থাকে, কেউ হয়তো এসে নোংরাটা ফেলে দিয়ে গেছে। যে কেউ তো এটা পরিষ্কার করে দিলেই কথা শেষ হয়ে যায়। মাত্র 2 মিনিটের কাজ, তার জন্য 2 ঘন্টা ধরে ঝগড়া করে কি লাভ বলো? অপর্ণা দেবী বোঝানোর পরও তার বৌমারা তার কথা শোনে না এবং ঝগড়া করতে থাকে। শেষে অপর্ণা দেবী তাদেরকে থামিয়ে বলে, চুপ 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 করো তোমরা সবাই। দাও, আমাকে দাও, আমি ফেলে দিচ্ছি, আর তোমরা যে যার কাজ করতে যাও। শেষে অপর্ণা দেবী নিজেই নোংরা পরিষ্কার করেন। বৌমাদের দিনের পর দিন ঝগড়া অশান্তিতে বেচারি শাশুড়ি অস্থির হয়ে পড়েছিল। কয়েকদিন পর অপর্ণা দেবী দিদি মলিনা দেবী তার বাড়িতে আসেন এবং বলেন, কিরে অপর্ণা, তুই তো 3টে বউ পেয়ে নিজে দিদিকে ভুলেই গেছিস। 3 বৌমার খুব খাতির পাচ্ছিস বুঝি? আর বলো না দিদি, মন মেজাজ না একেবারে ভালো নেই, তাই তোমার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। তুমি বলো, তোমার শরীর ভালো আছে তো এখন? হ্যাঁ, আমার শরীর খুবই ভালো আছে। আর মনও, এই 1 সপ্তাহ আমি কাশি থেকে বেরিয়ে এসেছি। ভাবলাম বাড়ি ফিরে যাওয়ার আগে তোর বাড়িতে কয়েকটা দিন কাটিয়েই যায়। ঠিক করেছো দিদি, এখানে এসেছো যখন কিছুদিন থেকেই যাও, আমারও ভালো লাগবে। হ্যাঁ, তোর বাড়িতে থেকে তোর 3টে বউয়ের সেবা যত্ন নেব। বৌমারা কই? ডাক দেখি তো। আমি আধ ঘন্টা ধরে এখানে এসে বসে আছি, তারা তো কই দেখা করতে এলো না। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি। তুলি, রুমা, প্রিয়া, বেরিয়ে এসো। দেখো, তোমার বড় মাসি এসেছে, সবাই এসে মাসিকে প্রণাম করো। শাশুড়ির ডাক শুনে 3 বৌমা নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে এবং মাসি শাশুড়িকে প্রণাম করে। থাক ঠাকমা, চির সুখী হও, বেঁচে থাকো, স্বামী ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করো। বৌমা, যাও, আমার জন্য চা আর কিছু জল খাবার নিয়ে এসো। মাসি শাশুড়ির কথা শুনে 3 বৌমা একে অপরের দিকে তাকায়। কে কাজগুলো করবে সে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তাদেরকে এভাবে দেখে মলিনা দেবী বলেন, আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছোটা কি? তাড়াতাড়ি গিয়ে চা আর টিফিনটা নিয়ে এসো, আমার খুব জোরে খিদে পেয়েছে। ছোট বৌমা, তুমি এক কাজ করো, তুমি গিয়ে চা আর টিফিনটা করো। বড় বৌমা, তুমি আমার একটু পা আর কোমরটা মালিশ করে দাও। আসলে অনেকদিন ধরে বাইরে বাইরে জার্নি হয়েছে তো, তাই হাত পা খুব ব্যথা। 2 বৌমা নিজে নিজের কাজ পেয়ে সেই কাজগুলো করতে শুরু করে। এদিকে মেজ বৌমা ভাবে তার ভাগে কোনো কাজই নেই, তাই সে চুপি চুপি সেখান থেকে সরে পড়তে শুরু করে। ঠিক তখনই মলিনা দেবী বলেন, আরে আরে মেজ বৌমা, তুমি কোথায় যাচ্ছ? দেখো, ওইখানে আমার ব্যাগটা রাখা আছে, ওতে না 1 সপ্তাহের নোংরা কাপড় চোপড় রয়েছে। ওগুলো একটু ভালো করে কেচে আয়রন করে দাও তো, আর একটু তাড়াতাড়ি করো, আজকে স্নান করে পড়ার কোনো কাপড় নেই। এভাবেই মাসি শাশুড়ি 3 বৌমাকে 3 ধরনের কাজ দিয়ে দেন। 3 বৌমা যে যার দায়িত্ব পালন করতে শুরু করে এবং কেউ কারোর সঙ্গে নিজের তুলনা করে না। এভাবেই দিন কাটে। প্রত্যেকদিন সকালে উঠে মলিনা দেবী 3 বৌমাকে কাজ ভাগ করে দিতেন, যার ফলে যে যার কাজ মনোযোগ দিয়েই করত এবং কত তাড়াতাড়ি শেষ হয় সেদিকে লক্ষ্য রাখত। এর ফলে বাড়ির কাজও খুব তাড়াতাড়ি হয়ে যেত, আর বউদের মধ্যে ঝগড়া, ঝামেলা, অশান্তি কোনো কিছুরই সুযোগ থাকতো না। 3 বউ নিজেরাই লক্ষ্য করছিল যে তারা এভাবে কাজ করলে তাদের মধ্যে অনেক সুবিধা হচ্ছে। এরপর থেকে মলিনা দেবীকে আর কাজের জন্য বলতে হতো না। তারা নিজেরাই নিজেদের একটা রুটিন বানিয়ে নিয়েছিল এবং সেই অনুযায়ী তারা নিজেদের মতো করে কাজগুলো সেরে ফেলতো। কিন্তু তাও তাদের মধ্যে হিংসা ভাব কমেনি। একদিন মলিনা দেবী বড় বৌমা তুলির কাছে যান এবং বলেন, বড় বৌমা, তুমি কিন্তু খুবই সাদাসিধে,
আমার দিদি খুব ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছে, বাকি বউগুলো তো চালাকের গাছ। মাসিমা, আপনি কি বলতে চাইছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। আর কি বলবো মা, তোমার মেজোজা কাল রাতে তোমার শাশুড়ির কাছে এসেছিল। ওর দাবি হচ্ছে ঘর ভাগ করে ওদের সম্পত্তি ওদেরকে ভাগ করে দিয়ে দিতে হবে। কি রুমা এসব বলেছে? কই, ও তো আগে কখনো এই ধরনের কথাবার্তা বলতো না। আমাদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, ও সবসময় একসঙ্গে থাকার কথাই বলতো। আর কি বলবো মা, এখনকারের বউয়েরা কি একসঙ্গে সংসার করতে চায়? প্রথম প্রথম ওরকম সবাই বলে, কিন্তু মনের মধ্যে কার কি আছে তুমি কি জানতে পারবে? যতই যাই হোক মাসি, রুমা কিন্তু এই কথাটা ঠিক বলেনি। ওর এইভাবে ঘর ভাঙার কথা বলাটা উচিত হয়নি। তুলি এভাবে বললে মলিনা দেবী সেখান থেকে চলে যায়। এদিকে তুলির মনটা খুব খারাপ হয়ে যায়। বিকেলে তিনি আবার মেজো বউয়ের কাছে যান আর বলেন, মেজো বৌমা, তুমি কি করছো গো? সারাদিন এত পরিশ্রম করো, একটু রেস্ট নিতে পারো না তুমি? সারাদিনই তো তুমি দেখি বেশি কাজ করো, বাকি দুজন তো সেরকম কিছু করেই না। সেটাই তো কথা মাসিমা, এই বাড়িতে সবাই সেটা দেখতেই পায় না। বড় বৌদি আর ছোট শুধু চিৎকার চেঁচামেচি করে, কাজে তো কিছুই করে না। তাতেই তো ওদের কি কথা বাবা। তোমার ছোট যা বলছিল কোথায় বাইরে নাকি ফ্ল্যাটে ভাড়া থাকবে, এই সংসারে সবাই নাকি ব্যাকডেটেড, তোমাদের সঙ্গে ওর নাকি ঠিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠে না। কি বললেন? ছোট এইসব কথা বলেছে? ও কনসা একেবারে বিদেশ থেকে এসেছে শুনি। আমাদেরকে ব্যাকডেটেড বলার আগে নিজের দিকটা ভালো করে ঘুরে তাকাক না, তখন বুঝতে পারবে। আর এইটুকুর জন্য ও অন্য জায়গায় গিয়ে থাকবে বলছে? এদিকে তো বড় বড় কথা বলে ও নাকি সংসারে স্যাক্রিফাইস করতে পারে, সবার খেয়াল রাখতে পারে। এসব খালি মুখে বড় বড় ডায়লগ, কাজের বেলায় যে যার আসল রূপটা দেখায়। এরপর মলিনা দেবী ছোট বৌমাকে ডেকে পাঠান। মাসিমা, আপনি আমায় ডেকেছেন? আর কি বলবো মা, তোমার কাছে গিয়ে কি আর কথা বলার জো আছে? তাই চুপি চুপি তোমায় ডাকলাম। তোমার বিয়ের সময় আমি তোমাকে বেশি কিছু দিতে পারিনি, এখন এই টাকা কটা রাখো। কিন্তু মাসিমা, আপনি তো আমায় গয়না দিয়েছিলেন, এসব এখন আর লাগবে না। আমি কি আর নতুন বউ নাকি? সত্যি বাবা, তোমার মতো বউ পাওয়া মুশকিল। তোমার মধ্যে কোনো লোভ হিংসা কিছুই নেই, কিন্তু তোমার বাকি দুই যা, তাদেরকে দেখে তো আমার অবাক লাগে। কেন মাসিমা, কি হয়েছে? আর বলো কেন, তোমার বিয়ের অনুষ্ঠানে তুমি অনেক বেশি গয়না পেয়েছো, সেই নিয়ে দুই জায়ের কি হিংসা। তারা তোমায় কাল বলেছে ছোট বিয়েতে যা গয়না পেয়েছে আর আমাদের যা গয়না পড়েছে সব একসঙ্গে বার করা হবে, তারপর সবাই সমান সমান ভাগে সেগুলোকে ভাগ করে নেবে। ও একা কেন বেশি পাবে? দিদিরা আমার নামে এরকম বলেছে? আরে যে যার বিয়েতে যতটা গয়না পেয়েছে সেটা তার ব্যাপার, যার ভাগ্যে যা ছিল সে তাই পেয়েছে। আমি কেন আমার গয়না দিদিদেরকে দিতে যাব? এভাবেই মলিনা দেবী তিন বৌমার মনে একে অপরের জন্য হিংসা ভরে দেয়। সকাল হতেই তিন বৌমা তুমুল ঝগড়ায় লেগে পড়ে। তারা একে অপরকে দোষ দিচ্ছিল। এমন সময় হঠাৎ তুলি বলে, আচ্ছা তোকে এইসব কথা কে বলেছে ছোট? কে আবার বলবে, মাসিমা সবকিছু বলেছে। আচ্ছা, এবার আমি সবকিছু বুঝতে পারছি। মাসিমা তো আমার কাছেও এসেছিল আর তোমাদের নামে অনেক উল্টোপাল্টা বলেছে। তার মানে মাসিমা কি ইচ্ছে করে এসব করছে? আমরা মাসিমার কাছে যাব, চলো। উনি কি পেয়েছেন এভাবে সবার নামে মিথ্যে করে সবাইকে শুনিয়েছেন? এই বলে তিন বৌমা মিলে মাসি শাশুড়ির কাছে আসে এবং অভিনয় করে। সবকিছু শুনে মাসি শাশুড়ি হেসে ফেলেন আর বলেন, তোমাদের তো দেখছি খুব তাড়াতাড়ি আক্কেল জ্ঞান ফিরে এসেছে। এবার বুঝতে পারছো তো তোমাদেরকে একে অপরের বিরুদ্ধে রাগিয়ে তোলাটা কত সোজা? মানে আমি তো কিছু বুঝতে পারছি না ঠিক। মানেটা খুব পরিষ্কার বৌমা। আমি তোমার মাসিকে বলেছিলাম যে তোমরা সবসময় নিজেদের মধ্যে হিংসা করো আর নিজেদের মধ্যে ঝামেলা করো, সেজন্যই তো দিদি তোমাদেরকে এই শিক্ষাটা দিতে চেয়েছে। এবার বুঝতে পারছো তো একতায় কত শক্তি রয়েছে? এভাবে তো বাইরে যে কেউ এসে তোমাদেরকে ভেঙে দিয়ে যেতে পারে, তখন আমার এই সোনার সংসারটা ভেঙে টুকরো টুকরো হতে একদিনও সময় লাগবে না। শাশুড়ি এবং মাসি শাশুড়ির কথায় তিন বৌমা চোখ খুলে যায়। এরপর থেকে তারা সবসময় মিলেমিশে একসঙ্গে থাকতো আর কখনোই ঝামেলাঝাটি করতো না। নীলিমা তার স্বামী রাজীব এবং তাদের একমাত্র সন্তান ময়নাকে নিয়ে বকুলতলা গ্রামে বসবাস করে। রাজীব দিনমজুরির কাজ করে, যেমন তেমন করে সংসার চালাতো, কিন্তু তাতেও তার সংসারটা চলছিল না। কারণ শীত পড়ে গিয়েছে, যার কারণে সেখানের কাজও বন্ধ হয়ে পড়েছে। তাই সংসার চালাবার মতো রাজীবের হাতে আর কোনোই টাকা পয়সা ছিল না, যার কারণে রাজীব আরো ভেঙে পড়েছিল। এমনই একদিন নীলিমা রাজীবকে বলে,
রাজীব, তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো? তোমাকে তো আমাদের জন্য এই জীবনের লড়াই লড়তেই হবে। আমাদের সন্তানের কথা ভেবে তোমাকে যেমন হোক করে এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে রাজীব। সেটা তো আমি জানি না কি করব, আর এখন আমি কি করব তাও বুঝতে পারছি না। এই কনকনে ঠান্ডাতে মেয়েকে গরম খাবার তো দূরের কথা, গরম কাপড়ও জোগাড় করে দিতে পারছি না। মেয়েটাকে যে কিভাবে রাখবো তাও বুঝতে পারছি না। আমি বাবা হয়ে আমার কর্তব্যও পালন করতে পারছি না। রাজীব, তুমি এরকম ভাবে বলো না, মেয়েটা শুনলে অনেক কষ্ট পাবে। আর তাছাড়া আমি মা হই কি এমন করছি বলো? বাবা হয়ে তবু তো তুমি ওর মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিচ্ছ, কিন্তু আমি তো সেটাও করতে পারছি না মা হয়ে। আমি তো মায়ের কর্তব্যটা পালনই করতে পারছি না। নীলিমা আর রাজীব যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের ছোট্ট মেয়ে ময়না চলে আসে। আর সে তখন বলে, মা বাবা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। তোমরা যেমন করে থাকবে খাবে, আমিও তোমাদের সঙ্গে তেমন করেই থাকবো। তোমাদের সঙ্গে তেমনই খাবার খেয়ে থাকবো। আমার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না বাবা মা। না রে ময়না, তুই তো এখন অনেক ছোট, তুই এসব কি করে বুঝবি বল? তোকে অনেক শীত লাগছে তাই না? আয় মা, আমার কোলে আয়। আমি তোকে আমার শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখবো, তাতে করে হয়তো একটু শীত কম লাগতে পারে। মা, তুমি আমাকে জড়িয়ে রাখবে, তাতেই আমার শীত আর লাগবে না। কিন্তু মা, তোমারও তো গায়ে কিছু নেই, তাহলে তোমাকেও তো শীত লাগবে। আর বাবা, তুমিও তো ঠান্ডার মধ্যে কিছুই পরোনি, তোমাকেও তো ঠান্ডা লাগছে। মা ময়না, তুমি কোনো চিন্তা করো না বাবু, আমাদের ঠান্ডা লাগবে না। তুমি তো ছোট, তোমার তাই বেশি ঠান্ডা লাগবে। বাবা, তুমি আমাকে বলেছিলে আমার জন্য জিলিপি কিনে নিয়ে আসবে, গরম গরম জিলিপি। তুমি আমার জন্য জিলিপি কিনে নিয়ে আসবে তো বাবা? হ্যাঁ রে মা, তোর বাবার মনে আছে তোর জন্য জিলিপি আনার কথা, কিন্তু পয়সার কারণে তোর বাবা জিলিপি আনতে পারছে না। আর এই শীতে রাত্রিবেলা আর কেউ দোকানও খুলতে চায় না রে মা। এত কনকনে শীতে কে বাইরে থাকতে চায় বল? সকলেই তো একটু লেপের ভিতরে থাকতে চায়, আর বড় লোকেরা তো বাড়ি থেকে বেরই হয় না। এসব কথাবার্তা বলতে বলতে নীলিমা নিজের কাজ মিটিয়ে নেয়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বাড়িতে রেশনপত্র কিছুই ছিল না, যা ছিল কয়েকদিন চলে গিয়েছে। কিন্তু আর চলছে না বলেই নীলিমা রাজীবকে বলে, কি হবে বলো তো এবারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা না হয় খিদে সহ্য করে থাকবো, কিন্তু আমাদের ময়না, ও কিভাবে খিদে সহ্য করবে? তুমি ওর জন্য কিছু ধার দেনা করে রেশনপত্র কিনে নিয়ে আসো না গো। কি কাজ করা যেতে পারে তাও তো বুঝতে পারছি না। তোমার কাছে যদি কিছু বুদ্ধি থাকে আমায় বলো, এমন একটা বুদ্ধি দাও যাতে আমি কাজে লাগাতে পারি। আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু আমি জানি না সেটা আদেও কাজে লাগবে কি। আমার মাথায় যেটা আছে আমি সেটাই বলছি। আসলে আমি ভাবছিলাম এই শীতে কেউ তো বাড়ি থেকে বের হতে চায় না, আর বড় লোকেরা তো ভয়েতে রান্নাঘরেও যেতে চায় না এই ঠান্ডার কারণে। তাই আমি বলি কি, তুমি যদি লোকের বাড়িতে গরম গরম খাবার মানে বিরিয়ানি পৌঁছে দাও, তাহলে তো বেশ ভালোই টাকা লাভ হতে পারে, তাই না? নীলিমা, কথাটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু আমার মতো গরিবের কাছে কেউ বিরিয়ানি কিনতে চাইবে? নিতে চাইবে কি চাইবে না সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি একবার চেষ্টা করে দেখো আর তাতে যদি লাভ হয় তাহলে তো আমাদেরই ভালো হবে বলো। তুমি দয়া করে এই কাজটা করে দেখো আমাদের মেয়ের জন্য, আমাদের মেয়েটারও তো শখ পূরণ করতে পারবো বলো। হ্যাঁ, খুব ভালো। জানো নীলিমা, আজ তুমি আছো বলে আমি কোনো একটা আশার পথ দেখতে পাচ্ছি। তুমি যদি না থাকতে আমি জানিই না তাহলে আমি কি করতাম। আমি বিরিয়ানি বানিয়ে দেবো, আর তুমি রাত্রিবেলা গরম গরম বিরিয়ানি সাইকেলে করে গিয়ে বিক্রি করে আসবে। ঠিক আছে নীলিমা, তুমি যেমন বলবে আমি তেমনটাই করব। কিন্তু নীলিমা, বিরিয়ানি বানাতে তো মাল মশলাও লাগবে, তা তো ওসব কিনতে অনেক টাকা পড়ে যাবে। ওইসব এখন কোথায় থেকে জোগাড় করবো বলো তো? তুমি চিন্তা করো না, মা বিয়েতে আমাকে এই ছোট ছোট কানের দুল দিয়েছিল, আর মা যখন মারা যায় তখন মায়ের এই বালা দুটো আমাকে দিয়ে গিয়েছিল। বালা দুটো বিক্রি করলে অনেক টাকা চলে আসবে, আর তা দিয়ে আমরা বিরিয়ানি খুব ভালোভাবেই বানিয়ে ফেলতে পারবো। আর আমার মায়ের কাছ থেকে আমি বিরিয়ানি রান্নাটাও শিখে নিয়েছিলাম। বিয়ের আগেই আমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারতাম গো। এখন সেই বিরিয়ানিটাই আমাদের রোজগারের পথ হয়ে দাঁড়াবে, তুমি দেখবে। কিন্তু নীলিমা, এগুলো আমার বিক্রি করতে কোনোভাবেই মন চাইছে না। ওহো, তুমি ওই রকম করে কেন বলছো? আমি আছি তো, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি যাও, এখন গিয়ে এগুলো বিক্রি করে দিয়ে এসো, এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। নীলিমার কথাতেই রাজীব অনেকটা খুশি হয়, কিন্তু রাজীব খুশি তো হয়েছিল ঠিকই, কিন্তু সে আবার অন্য কথাও ভাবছিল। অর্ধেক রাস্তায় গিয়ে রাজীব আবারও বাড়ির দিকে ফিরে আসে। কিছু সময়ের মধ্যেই রাজীব তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আসে। তারপর নীলিমাকে বলে, নীলিমা, তোমার এগুলো মায়ের জিনিস, বলো আমি এগুলো এইভাবে বিক্রি করে দিতে পারি? এই জিনিসগুলো এখন যদি থাকে তাহলে আমাদের ময়নার বিয়ের সময় এগুলো দিয়ে বিয়ে দিতে পারবো। আর এগুলো যদি এখন যদি আমরা বিক্রি করে দিই তখন তো আমাদের ময়নাকে কোনো কিছুই দিতে পারবো না। রাজীব, তুমি এসব নিয়ে এখন কেন ভাবছো বলো তো? ময়না এখন অনেক ছোট,
আর ওর বিয়ের বয়স হতে করতে যদি আমাদের বিরিয়ানি বিক্রি হয় তাহলে আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে, আর তাই দিয়ে আমরা আমাদের ময়নার জন্য সোনার গয়না বানিয়ে রাখবো। তুমি এসব এখন চিন্তা করো না, যাও এগুলো গিয়ে বিক্রি করে দিয়ে এসো। কিন্তু নীলিমা, এগুলো আমার বিক্রি করতে কোনোভাবেই মন চাইছে না। চাইছে না বললে হবে না যে রাজীব, এগুলো ছাড়া আমাদের কাছে আর কোনো টাকা পাওয়ার সুবিধা নেই। এগুলো দিয়ে আমাদেরকে টাকা পয়সা নিয়ে আসতে হবে। ঈশ্বর যদি দেয় তাহলে আমাদের আবারও টাকা পয়সা হয়ে যাবে। তুমি যাও না গো, বিক্রি করে এসো এগুলো। এভাবেই নীলিমা রাজীবকে সাহস জুগিয়ে দেয়। সাহস জুগিয়ে সোনার বালা এবং কানের দুলগুলো বিক্রি করতে চলে যায়। সেগুলো বিক্রি করে সে কিছু টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে মুদিখানার দোকান থেকে বিরিয়ানির সবকিছু মাল মশলা বেশি বেশি করে নিয়ে আসে এবং ভালো জিনিস নিয়ে আসে, তার সঙ্গে চিকেনও নিয়ে আসে। তারপর রাজীব খুশি মনে বাড়ি ফেরে। রাজীবের হাতে এত ব্যাগপত্র দেখে নীলিমা অনেক খুশি হয়ে যায়। তারপর সে সন্ধ্যাবেলায় বিরিয়ানি বানিয়ে ফেলে। সেই গরম বিরিয়ানি নিয়ে রাজীব বিক্রি করতে বেরিয়ে পড়ে। শীতের রাতে এক ধনী পরিবার কম্বলের ভিতরে বসেছিল এবং তাদের একমাত্র সন্তান স্নেহা তার বাবাকে বলে, বাবা, আমার খুব জোরে খিদে পেয়েছে। দেখো না, মাটা শুয়েই রয়েছে, লেপ ছেড়ে মা তো উঠতেই পারছে না। মায়ের আজ অনেক শীত করছে। বাবা, তুমি আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও না। আজকে না আমার বিরিয়ানি খেতে খুব মন যাচ্ছে, কিন্তু এখন গরম গরম বিরিয়ানি কোথায় পাবো? স্নেহার কথা শেষ হতে না হতেই তাদের বাড়ির সামনে রাজীব বিরিয়ানি নিয়ে চলে আসে এবং জোরে জোরে চিৎকার করতে করতে বলে, বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খেতে সুস্বাদু, এই ঠান্ডার মধ্যে একদম ফ্রেশ, একদম টাটকা রয়েছে, একবার খেলে বারবার খেতে মন যাবে। চিকেন বিরিয়ানি নিয়ে যান, নিয়ে যান। রাজীবের বিরিয়ানির আওয়াজ শুনে স্নেহা তার বাবাকে বলে, বাবা দেখো, মনে হচ্ছে বিরিয়ানিওয়ালাটা আমার মনের কথা শুনতে পেয়েছে, তাই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে। যাও না বাবা, ওই লোকটার কাছ থেকে বিরিয়ানি নিয়ে এসো না। স্নেহার কথা শুনে স্নেহার বাবা রাজীবের কাছ থেকে 100 টাকা প্লেট 3টে বিরিয়ানি কিনে নেয়। একজনের কাছ থেকেই 300 টাকা পেয়ে যায় রাজীব। 300 টাকা পেয়ে সে মনে অনেক খুশি হয়ে যায়। তারপরে এরকম ভাবেই রাজীব সকলের বাড়িতে যায় এবং গরম গরম বিরিয়ানি দিয়ে আসতে থাকে। তখন সকলেই রাজীবের কাছ থেকে বিরিয়ানি নিতে থাকে এবং গরম বিরিয়ানি খাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই রাজীবের সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়। এটা দেখে রাজীব তো অনেকই খুশি হয়। রাজীব খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার বউকে বলে, নীলিমা, সত্যি তোমার বুদ্ধিটা যে এত ভালো হবে আমি কখনো ভাবতেই পারিনি। তোমার বুদ্ধির জোরেতেই আজ আমার অনেকগুলো পয়সা হয়ে গেল। দেখো দেখো, এই এতগুলো পয়সা রোজগার করতে পেরেছি শুধু তোমার ওই প্ল্যানের বিরিয়ানির জন্যই হয়েছে। তোমাকে তো আগেই বললাম, এটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে আমাদের হাতে অনেক টাকা চলে আসবে। শীতের জন্য আমাদের আর ভাবতেও হবে না, আর আমাদের ময়নার জন্যও ভাবতে হবে না। এই টাকা জমিয়ে আমরা ময়নার জন্য সোনার গহনা বানিয়ে রাখবো গো। হ্যাঁ নীলিমা, তুমি একেবারে ঠিক বলেছো। আমি এইভাবে রোজ বিরিয়ানি বিক্রি করতে যাব, আর বড় লোকেরাও তো সব আমার কাছে বিরিয়ানি খেতে আসে। সকলে তো 3-4 প্লেট করে বিরিয়ানি নেয়। বাপ রে বাপ, যাক, এতে করে আমার সেলটা তো বেড়ে যাচ্ছে। এই বলে রাজীব অনেক খুশি হয়ে যায়। রাজীবের খুশি দেখে নীলিমার মন খুশি হয়ে যায়। পরের দিন সকালে রাজীব রেশনপত্র নিয়ে বাড়িতে আসে এবং ময়না, রাজীব আর নীলিমা তারা পেট ভরে খাবার খায়। সেদিনের পর থেকে নীলিমা রাজীবকে চিকেন বিরিয়ানি বানিয়ে দিত, আর রাজীব সেগুলোকেই রাত্রিবেলা পুরো গ্রামে বিক্রি করত। বিরিয়ানি বিক্রি করে রাজীব 11-12টার সময় বাড়ি ফিরত, আর এরকম ভাবেই তাদের কাছে অনেক টাকা চলে আসে। টাকা আসার পর রাজীব ময়নার জন্য, নীলিমার জন্য এবং নিজের জন্য ভালো সুন্দর শীতের সোয়েটার, চাদর সবকিছুই কিনে ফেলে। আর এরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।